হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখতে চলেছি ভাগীরথী নদীর পশ্চিম তীরে গড়ে ওঠা প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত মহাপ্রভুর এই স্মৃতিবিজড়িত পূর্ণভূমি নবদ্বীপ। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মায়াপুর এলেও তার ঠিক এপারেই অবস্থিত বাংলার এই প্রাচীন সেনবংশীয় রাজধানী কিংবা গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার অন্যতম প্রাণকেন্দ্রটাকেই আমরা মিস করে যাই। তাই আজ চেষ্টা করব নবদ্বীপের ইতিহাস, ঐতিহ্য আর এই দর্শনীয় স্থানগুলিকে খুব সহজভাবেই আপনাদের সামনে তুলে ধরতে। পাশাপাশি জানাবো কিভাবে এখানে পৌঁছবেন, কোথায় থাকবেন, কিভাবে একদিনে পুরো নবদ্বীপ ঘুরে দেখবেন, আর তাদের মধ্যে কোন জায়গাগুলি একদমই মিস করা উচিত নয়। তাহলে আর দেরি কেন, আমি অপূর্ব, চলুন তাহলে এজলেস ট্রাভেলের পর্দায় শুরু করা যাক আজকের নবদ্বীপ ভ্রমণ। প্রথমেই আসি কিভাবে এখানে আসবেন। দেখুন, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেই বাসে করে ভায়া পূর্ব বর্ধমান কিংবা কৃষ্ণনগর হয়ে এখানে পৌঁছানো যায়। তবে সবথেকে জনপ্রিয় এবং সুবিধাজনক মাধ্যম কিন্তু এই লোকাল ট্রেনই। আপনি যদি শিয়ালদাহ থেকে আসেন তবে একদম সকালের ট্রেনে কৃষ্ণনগর সিটি জাংশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে কিছুটা এগোলেই বাস কিংবা এমনই শেয়ারিং অটো পেয়ে যাবেন। মাথাপিছু 30 টাকা ভাড়া দিয়ে মোটামুটি আধ ঘন্টার ব্যবধানে চলে আসবেন স্বরূপগঞ্জ ঘাট। তারপর সেখান থেকে মাত্র 3 টাকাতেই ফেরি পার হলেই চোখের সামনে ধরা দেবে বৈষ্ণব তীর্থ নবদ্বীপ। তবে এর থেকেও সহজ একটি বিকল্প রয়েছে, মানে হাওড়া থেকে একদম সকালের ট্রেনে সরাসরি চলে আসুন নবদ্বীপ ধাম স্টেশন। সেখানে যেমন ঘাট পার হতেই নবদ্বীপ শহরটা ঘুরে দেখার বিভিন্ন টোটোর অপশান আপনি পেয়ে যাবেন, তেমনি এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোতেই দেখতে পাবেন টোটো বা রিক্সার ফ্যাসিলিটিও। তো চলুন জেনে নিই কিভাবে একদিনে পুরো নবদ্বীপটা ঘুরে দেখবেন এবং তার খরচ খরচাই বা কেমন হবে। দাদা, এই নবদ্বীপের যে সম্পূর্ণ সাইট সিনগুলো আছে সেগুলো টোটাল কত টাকা মোটামুটি নেন আপনারা? এক রকম আছে, এখানে 250 টাকা থেকে শুরু, 350 আছে, 450 আছে, আচ্ছা, 650 আছে। 250 টাকা যেটা, সেটা কত? 250 টাকায় ওই একই জায়গার মধ্যে 12টা মন্দির, 2জন হোক 3 জন হোক যাই হোক, আমাদের 5 জন রিজার্ভ, মানে পুরো রিজার্ভে 450। সব মিলে মেন গুলো যা আছে। আচ্ছা, যেমন জলে মাঝখানে মন্দির আছে, 80 ফুট শিব আছে। টোটোতে গেলে কিন্তু একটু সুবিধা আছে, ঠিক আছে, কারণ সম্পূর্ণ অলিগলির মধ্যে তো। এইবার আপনি যদি বড় কোনো গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে প্রাইভেট কারে আসলে একটু আপনাদের অসুবিধাই হবে। তো এখানে টোটো বা এই যে রিক্সাগুলো যেগুলো আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এগুলোতে গেলে একটু আপনাদের সুবিধাই হবে। তবে টোটো ভাড়া করার আগে কিন্তু অবশ্যই দামাদামি করে নেবেন। কিন্তু গ্রুপে যদি 2 থেকে 3 জনই আসেন তাহলে আরও কম খরচে ঘোরার একটি সহজ উপায় কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। এসে পৌঁছেছি আজকের নবদ্বীপ ভ্রমণের অন্যতম প্রাচীন ও পবিত্র তীর্থ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এখানকার বেশিরভাগ মন্দিরেই কিন্তু জুতো একদম বাইরে রেখে 5 থেকে 10 টাকা টিকিট মূল্য দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে। যথারীতি আমরাও তাই করলাম। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যখন শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করে সন্ন্যাস নেন তখন তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী গভীর শোকে ভেঙে পড়েন। স্বামীর বিরহে কাতর বিষ্ণুপ্রিয়া দেবীর ভজন পূজনের জন্য মহাপ্রভুর বাড়ির এক নিম গাছ কেটে হুবহু তার অবয়বে এই অলৌকিক বিগ্রহটি তৈরি করা হয়েছিল। এটি পৃথিবীর প্রথম মহাপ্রভুর বিগ্রহ, যা বিষ্ণুপ্রিয়া দেবী নিজ হাতে পুজো করতেন। এছাড়াও এখানে সংরক্ষিত রয়েছে স্বয়ং মহাপ্রভুর ব্যবহৃত পবিত্র চরণ পাদুকা। ইনি হচ্ছেন ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু, যার নামে নবদ্বীপ ধাম। ইনাকে দর্শন করা মানে সারা পৃথিবীতে আপনি যা দর্শন করবেন ইনার দর্শন পাবেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন তখন বিষ্ণুপ্রিয়া বলেছিলেন যে প্রভু আমি কি নিয়ে থাকি। তারই ফলস্বরূপ তিনি এই খরম রেখেই
নিরুদ্দেশ হয়েছিলেন। তাই তার দর্শনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তই কিন্তু এখানে আসেন। তো এখান থেকে বেরিয়ে চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী যে স্পট আছে। সেখান থেকে 700 মিটার এগোলেই মিলবে শ্রীবাস অঙ্গন রোড। এখানেই আছে 4টি মন্দির, যার প্রথমটিতেই রয়েছে সোনার গৌরাঙ্গ। তবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যেহেতু নবদ্বীপ শহরের মাঝে অবস্থিত মন্দিরগুলি বেশিরভাগই বেলা 12:30টার পরেই বন্ধ হয়ে যায় এবং আবার সেই বিকেল 4:30টার পরে খোলে, তাই চেষ্টা করবেন এই সকল মন্দিরগুলি সকাল 12:30টার মধ্যেই ঘুরে নিতে। দেখুন, টোটোতে ঘুরলে ওনারাই সমস্তটা ম্যানেজ করিয়ে দেন। যথারীতি টিকিট কেটে ওপরের তলায় উঠলেই দেখতে পাবেন সোনালী আভাযুক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোমুগ্ধকর বিগ্রহ। 20 টাকা দিলেই ভোগ পাবেন সোনার গৌরাঙ্গে। সঙ্গে সঙ্গে দাম। মূল বিগ্রহটি মূলত অষ্টধাতুর ওপর সোনার প্রলেপ দেওয়া। আর হচ্ছে রূপোর সিংহাসনের উপর রাখা আছে, ঠিক আছে। এই মন্দিরটাও কিন্তু 12:30টার পরে বন্ধ হয়ে যায়, তো 12:30টার পরে যদি আপনারা আসেন তবে মিস করে যাবেন। সোনার গৌরাঙ্গ যেটা, সেটা দেখে বেরিয়েই সমাজবাড়ি যাওয়ার পথেই এই দুটো আপনি মন্দিরও পাবেন। শ্রী জগাই মাধায়ের বাড়ি, আর এটা হচ্ছে শিবাস পণ্ডিতের বাড়ি। আপনারাও হয়তো এনাদের নাম শুনেছেন, তবে এনারা একসময় ছিলেন নবদ্বীপের কুখ্যাত দুই ব্যক্তি। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর করুণায় তাদের জীবনে আসে আমূল পরিবর্তন। যারা নবদ্বীপ ঘুরতে আসছেন, নবদ্বীপকে উপলব্ধি করতে আসছেন, তারা সমস্ত জায়গায়, যেহেতু আমাদের প্রতিদিন আসা হয় না, সেক্ষেত্রে সমস্ত জায়গাগুলোই একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। ওখান থেকে বেরিয়েই এই যে এটা হচ্ছে শ্রীবাস অঙ্গন, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সঙ্গীদের নিয়ে রাত্রিবেলায় হরিনাম সংকীর্তন করতেন। এই কুল গাছটা যেটা দেখতে পাচ্ছেন, এটা মহাপ্রভুরই লাগানো কুল গাছ, কিন্তু ও নিজের হাতেই এই কুল গাছ লাগিয়েছিলেন। গাছের অবস্থা খুবই শোচনীয়, কিন্তু তাও এখন ওই শিকড় থেকে আশা করছি এই যে এই কুল গাছটা হয়েছে। কিন্তু প্রাচীন যে গাছটা, যেটা আর কি মহাপ্রভু লাগিয়েছিলেন, এই যে এটা প্রায় এর আয়ু মোটামুটি 500 বছর হয়ে গিয়েছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যতগুলো মন্দির দেখলাম, তার মধ্যে সব থেকে সুন্দর কারুকার্য দিয়ে হয়তো মন্দিরটা যেটা, সেটা হচ্ছে এই সমাজবাড়িটাই। এর বাইরের সম্পূর্ণ কারুকার্যটা খুবই সুন্দর। কৃষ্ণের ছোটবেলা, এই যে নারায়ণের শয্যা, সমস্ত কিছুই এই সম্পূর্ণ মন্দিরের গাত্রে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। আবার নিচেও খুব সুন্দর সুন্দর ছবি আছে। এই সমাজবাড়ি কিন্তু হচ্ছে বৈষ্ণব ভক্তদের মিলনস্থল আর কি বলা হয়, ঠিক। আর এখানে উৎসব মুখর পরিবেশটা সবসময় আপনি লক্ষ্য করবেন, দোল পূর্ণিমা বা ঝুলন যাত্রার সময় এখানে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়, ঠিক আছে। এছাড়া বছরের বিভিন্ন সময় আপনি আসলে এখানে বেশ অনুষ্ঠান আদি ইত্যাদি দেখতে পাবেন। এই যে এখনও চলছে এই যে নির্মাণ করা। তো চলুন ভেতরে এবার ঢোকা যাক। এখানেও চোখে পড়বে সুন্দর একটি নাট মন্দির, আর তার সামনেই উপরে দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী বৃন্দাবন লীলা, সেটা এখানে তুলে ধরা হয়েছে। ওই যে সখীদের মাঝখানে রাধা এবং কৃষ্ণের বিগ্রহ। আচ্ছা, মন্দিরগুলিতে ফটো বা ভিডিও করায় তেমন বাধ্যবাধকতা না থাকলেও ঠাকুরের সামনে দাঁড়িয়ে সেলফি তোলা কিন্তু একেবারে নিষিদ্ধ। যাই হোক, এই মন্দির পেরিয়েই রয়েছে শ্রী রাধারামন চরণ দাসদেবের পূর্ণ সমাধি এবং পুষ্প সমাধির মন্দির। আর এই মন্দির প্রাঙ্গণের একেবারে শেষ ভাগে রয়েছে ভগবান নৃসিংহদেবের মন্দির, যা এই পবিত্র তীর্থকে আরও সমৃদ্ধ করেছে। এই সমাজবাড়িতে কিন্তু সকাল 11টার মধ্যে কুপন কেটে দুপুরে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। সেখান থেকে বেরিয়ে মাত্র 10 মিনিটের হাঁটা পথে আমরা এবার এসে উপস্থিত হয়েছে রাধারানীর মন্দিরে, যেটা 2020 সালে
পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। কিন্তু প্রধান পূজিতা হচ্ছে রাধারানী। তো চলুন ভেতরে মন্দিরে ঢোকা যাক। এই মন্দিরের গর্ভগৃহে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন সুসজ্জিত অলঙ্কৃত সিংহাসনে যুগল রূপে বিরাজ করছেন রাধারানী এবং শ্রীকৃষ্ণ। আচ্ছা, এখানে ইলেকট্রিকের মাধ্যমে গুপ্ত বৃন্দাবন দর্শন কিন্তু হয়, ঠিক আছে? তার জন্য 10 টাকা করে টিকিট লাগবে, দুটো দেবে। হ্যাঁ, অটোমেটিকভাবে রাবণের যুদ্ধ, কৃষ্ণলীলা, রামলীলা, নিমাইশনা, জগন্নাথ দর্শন, রাসলীলা ইত্যাদি দেখানো হবে। এই স্থান কিন্তু দর্শনার্থীদের সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। এছাড়াও এই মন্দিরের প্রাঙ্গণ থেকে বিভিন্ন পূজার সামগ্রী কিংবা পোশাক আশাক বাড়ির জন্য কিনতে পারেন। এইবার আমরা যাব সেই জনপ্রিয় পোড়ামাতলায়। আর পোড়ামাতলায় প্রতিদিন দারুণ ভিড় থাকে। তো পোড়ামাতলাটাই আপনাদের সমস্ত মন্দিরগুলো ঘোরা কমপ্লিট হয়ে গেলে তারপরে পোড়ামাতলায় যাওয়াটা একটু চেষ্টা করবেন। এছাড়াও এর পাশাপাশি আপনি দেখে নিতে পারেন দ্বাদশ শিব মন্দির, বলদেবজিউ মন্দির কিংবা গোবিন্দজিউ মন্দিরের মতোই একের পর এক তীর্থক্ষেত্রগুলি। তবে আমরা এবার এসে পৌঁছেছি মা পোড়ামার মন্দিরের সামনে, অর্থাৎ পোড়ামাতলায়। এখানে কোনো প্রথাগত মন্দির বলে তেমন বড় মন্দির এখানে নেই, ঠিক আছে? এখানে বটগাছের নিচেই মাকে পূজা করা হয়। হ্যাঁ, মানে সুবিশাল এই বটগাছের কোঠরের মধ্যেই বিরাজমান মা পোড়ামা। তিনিই নাকি এই শহরের অধিষ্ঠাত্রী দেবী। ইতিহাস ঘাটলে জানা যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মেরও বহু আগে থেকেই এই স্থান ছিল প্রাচীন তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র। আপনি চাইলে এখানে পুজোও দিতে পারেন। 20 টাকায়, ঠিক আছে? এবং এই যে এখানে হচ্ছে বিভিন্ন ডালা। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, যা। প্রচলিত লোকশ্রুতি অনুযায়ী প্রাচীনকালে এক বজ্রপাতে আদি বটগাছটি পুড়ে ছাই হয়ে গেলেও দেবীর ঘরটি ছিল একদম অক্ষত। আর মানা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এখানের এই নামকরণ। এই পোড়ামাতলা চত্বরে এলে আপনি একই সাথে দর্শন করতে পারবেন মা ভবতারিণী এবং অতি প্রাচীন সেই বুড়ো শিব মন্দিরও। এখানে মহাদেবের একটি শিবলিঙ্গ রয়েছে। বসেছে মন তব চরণে, ধূপের ধোঁয়ায় ভাসে ধ্যান। মন্দিরটা যে কতটা পুরনো সেটা আপনারা এই যে মানে মন্দিরের ওপরের দিকটাই ওই সাইডটাতে বটগাছ আছে এবং বটগাছের শিকড় দেয়াল ফাটিয়ে ভেতর দিকে চলে এসেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন এই মন্দিরগুলি ঠিক কতটা পুরনো। সময় অনেকটা গড়িয়েছে আর প্রায় মন্দিরগুলোই এখন বন্ধ। তাই চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরেই বাকি জায়গাগুলি ঘুরে দেখব। কিন্তু আপনি যদি নবদ্বীপটা একদিন থেকে ঘুরে দেখতে চান তাহলে নবদ্বীপ থাকবেন কোথায়? ফেরিঘাটের আশেপাশে 600 থেকে 1000 টাকার মধ্যে বিভিন্ন বাজেট হোটেল তো রয়েছে। এছাড়াও আপনি চাইলে ভারত সেবাশ্রম সংঘ কিংবা বিভিন্ন গৌড়ীয় মঠগুলিতে থাকতে পারেন, যাদের ভাড়া 500 থেকে 600 টাকা থেকেই শুরু হয়ে যায়। আর এগুলিতে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও রয়েছে। আমি ডেসক্রিপশনের ডিটেলস প্রোভাইড করছি, চাইলে চেক করে নিতে পারেন। বেশ খোলামেলা সুন্দর পরিবেশের মধ্যে রুমটা, ঠিক আছে? আপনারা চাইলে অবশ্যই কিন্তু নিতে পারেন, মানে ফ্যামিলি নিয়ে আসলে ঠিক আছে। আর একটা রুমে আপনারা 4 জন মতো থাকতে পারবেন, ঠিক আছে? এক্ষেত্রে 600-700 টাকা থেকেই রুম স্টার্ট। এবার সিজনের উপরে ভিত্তি করে আমি এই হোটেল নীলিমা থেকেই খেয়ে নেবো। এখানে হোটেল নীলিমা আছে, এই ভারত সেবাশ্রম সংঘের সামনেই অনেকগুলো হোটেল, নিরামিষ হোটেল আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক কেমন কি রয়েছে। এখানকার মেনু চার্টটিতে দেখলাম অর্ডিনারি, মিডিয়াম, স্পেশাল কিংবা নীলিমার মতো বিভিন্ন থালির ব্যবস্থা এখানে রয়েছে।
আমরা নিয়েছিলাম 120 টাকার স্পেশাল থালি। আচ্ছা, থালিতে ছিল ভাত, কচুর শাক, ঘি, 2 রকমের সবজি, আলু ও পাঁপড় ভাজা, পনির, চাটনি আর শেষে টক দই। সত্যি বলতে স্বাদ আর পরিমাণ দুটোতেই আমরা দারুণ সন্তুষ্ট। দুপুরের খাবার শেষে 4টে না বাজলেও চলুন রওনা দেওয়া যাক প্রাচীন মায়াপুরের উদ্দেশ্যে, কারণ নরহরিধাম সারা দিনই খোলা থাকে। এসে পৌঁছেছি হচ্ছে প্রাচীন মায়াপুরে। প্রাচীন মায়াপুরে যে মহাপ্রভুর 60 ফুটের যে মূর্তিটা রয়েছে সেখানে চলে এসেছি। এটা হচ্ছে নরহরি ধাম। এই পাশে রয়েছে নরহরি মন্দির, আর এটা হচ্ছে নরহরি ধাম। তো নরহরি মন্দিরের এখানে হচ্ছে বিভিন্ন, এখানেও হচ্ছে আশ্রম টাইপের, এখানেও ঘর ভাড়া পাওয়া যায়, কিংবা আপনারা চাইলে এখান থেকেও দুপুরের যে সেবা, ঠিক আছে, সেটা করতে পারেন। তাই এখন টিকিট কেটে চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। এবং এখানে কিন্তু অনেকটা জায়গা ঘুরে দেখতে হয়, তো এখানে অনেকটা সময় লাগবে। প্রবেশ মূল্য 10 টাকা, 5 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেরই প্রবেশ মূল্য লাগবে, আর ডিজিটাল ক্যামেরাতে ফটো তোলা নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পর্ষদ শ্রী নরহরি সরকার ঠাকুরের স্মৃতিকে অমর করে রাখতেই এই ধাম প্রতিষ্ঠিত হয়েছে। বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা কিন্তু, ঠিক আছে। আর এই যে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি, এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর হচ্ছে মূর্তি। এর উচ্চতা হচ্ছে 60 ফুট, যা এই ধামের সবচেয়ে বড় আকর্ষণ। আর সেটি দেখতেই প্রতিদিন অগণিত ভক্তবৃন্দ এখানে ভিড় জমায়। তোমার নামে জেগে উঠি ভোরে। এখানেই বিভিন্ন প্রান্তে খুব সুন্দরভাবে পরিচর্যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের নানান লীলা কাহিনী। কোথাও রাধাকৃষ্ণের অপূর্ব রাসলীলা, তো কোথাও হরিনাম সংকীর্তনে মহাপ্রভুর নৃত্য। দেখার চোখ এবং জানার ইচ্ছা যদি থাকে, তবে এই সমস্ত জায়গায় এসে আপনারা অনেক কিছুই জানতে এবং বুঝতে পারবেন। মানে এই সকল জায়গার একটা আলাদাই মাহাত্ম্য আছে। ধীরে ধীরে এই যে গান চলছে একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে, মানে চারিদিকে সবুজে সবুজ, তার মধ্যে বিভিন্ন কাহিনীগুলোকে এরকম ফুটিয়ে তুলেছে। এই যে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, যেটা হচ্ছে বৃন্দাবনে আমরা দেখতে পাই, তো সেটাই এখানে তুলে ধরেছে। আর সব জায়গায় লেখা থাকে জুতো খুলে প্রবেশ করিবেন, তো এখানেও জুতো খুলিবেন অবধি দেখেছিলাম, এখানে লেখা আছে জুতো খুলিবেন না। তাই অবশেষে দেখেছিলাম এই সুন্দর প্রদর্শনী কক্ষটিও। প্রত্যেকটি দৃশ্যের ওপরেই সেই ঘটনার সংক্ষিপ্ত বিবরণও কিন্তু লেখা রয়েছে। এই মিউজিয়ামটি থেকে বেরিয়েই বুঝলাম পাহাড়ের মতো স্ট্রাকচারটি নির্মাণের আসল রহস্য। আচ্ছা, এই যে কেদারনাথ, বদ্রীনাথ যে ধামগুলো রয়েছে, সেই ধামটাকে এখানে পাহাড়ের আকার দিয়ে খুব সুন্দর করে একটা সম্পূর্ণটা করেছে, এবং তার নিচে এই যে কালিয়া দমন থেকে শুরু করে সমস্ত ব্যাপারগুলোই কিন্তু ফুটিয়ে তুলেছে। সবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের নবদ্বীপ ভ্রমণের শেষ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানে, অর্থাৎ প্রাচীন মায়াপুরের যোগপীঠে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানেই আবির্ভাব ঘটেছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর। তবে তার এই প্রকৃত জন্মস্থানকে নিয়ে ইতিহাসবিদ ও বিভিন্ন বৈষ্ণবীয় পরম্পরার মধ্যে আজও কিছু মতভেদ রয়েছে। কেউ এই যোগপীঠকেই জন্মস্থান হিসাবে মানেন, আবার কেউ মনে করেন গঙ্গার গতিপথ পরিবর্তনের ফলে সেই প্রাচীন স্থানটি নদীগর্ভেই বিলীন হয়ে গিয়েছে। তবে মতভেদ যাই থাকুক না কেন, গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এই যোগপীঠ আজও অপরিসীম শ্রদ্ধা ভক্তির কেন্দ্র। এখন হচ্ছে 3:30 বাজছে, সবাই অপেক্ষা করছিল, ঠিক আছে, এতক্ষণ ধরে এই নাট মন্দিরে অপেক্ষা করছিল, এবং খুলে দিতেই সকলে এসে দর্শন করছে আর কি। সেই নিমাইয়ের হচ্ছে জন্মস্থান হচ্ছে এই যে এখানে, এবং এই যে এই নিম গাছটাতে যেটা দেখতে পাচ্ছেন,
ঠিক আছে, এই নিম গাছটার তলায় ওই জায়গাটাই নিমাইয়ের জন্ম হয়েছিল এবং সেই কারণে ওই সম্পূর্ণ বেদিটাকে ঘিরে মানুষ হচ্ছে বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য আর কি বিভিন্ন সুতো বেঁধে রেখেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে সচী মাতার কোলে নিমাইয়ের যে বাল্য রূপটা সেটা এখানে খুব সুন্দরভাবে ধরা দিচ্ছে। আপনারা চাইলে আরও কিছু ছোট বড় জায়গা ঘুরে দেখতে পারেন, তবে বাড়ি ফেরার আগে নবদ্বীপের বিখ্যাত লাল দইয়ের স্বাদ নিতে একদমই ভুলবেন না। এবার এসে পৌঁছেছি হচ্ছে নবদ্বীপ ফেরিঘাটের এখানে, এই যে সামনেই ফেরিঘাট, এই যে দেখতেই পাচ্ছেন এই যে টিকিট কাউন্টার রয়েছে। তো গৌরহরি, মদনমোহন এরকম বিভিন্ন সব নামি দামি দোকান আছে যেখানে লাল মিষ্টি দই পাওয়া যায়, যেটা নবদ্বীপের খুবই নামকরা। তো আমি এই যে রামকৃষ্ণের দোকান, রামকৃষ্ণ ঘোষ, তো চলো এই রামকৃষ্ণের দোকানটা বললো খুবই ভালো হয়। নামকরা দোকান, নামকরা দোকান মোবাইলেও দেখাচ্ছে, দেখছো না? দিয়ে দিলা, দাও। জয় গোপাল। হরে কৃষ্ণ। আচ্ছা 280 টাকা কিলো, হ্যাঁ এগুলো, আর এগুলো হচ্ছে 30 টাকা এক একটা বাটি, ছোট একটা বাটি 30 টাকা। বাপরে কি গো, দই হচ্ছে ক্ষীর হয়ে গিয়েছে, এতটা মিষ্টি, খুবই সুন্দর। হ্যাঁ ও হ্যাঁ, গ্রুপে 1 থেকে 2 জন থাকলে আর একটু কম খরচে কিভাবে ট্যুরটি করবে তা এবার একটু জেনে নিই। দেখুন, সকালে এসেই 10 থেকে 20 টাকা দিয়ে টোটো ভাড়া করে সোজা চলে আসুন ধামেশ্বর মন্দির। তারপর পায়ে হেঁটেই মূল শহরের মাঝের এই মন্দিরগুলি একের পর এক খুব সহজভাবেই ঘুরে দেখতে পারেন। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে পথ চলতে একটা টোটো নিয়ে সোজা চলে যান প্রাচীন মায়াপুরে। এতে আর সারাদিনের জন্য আপনাকে টোটো রিজার্ভ করতে হলো না। ভ্রমণ শেষে টোটোওয়ালাকে নবদ্বীপ ধাম স্টেশন কিংবা নবদ্বীপ ঘাট যেখান থেকে ফিরতে সুবিধা হয় সেখানেই নামিয়ে দিতে বলবেন। আর যদি হাতে আরও একটি দিন সময় থাকে তাহলে কিভাবে একদিনে সুন্দরভাবে ঘুরে দেখবেন সম্পূর্ণ মায়াপুর তার বিস্তারিত তথ্য থাকছে আমার এই ভিডিওতে, চাইলে এখনই চেক করতে পারেন। আপনার সাথে তবে সেখানেই দেখা হচ্ছে। টাটা।